রৌদ্র চিঠিটা পড়ে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার কেমন রিয়্যাক্ট করা উচিত সেটাও রৌদ্র বুঝে উঠতে পারছে না। অপ্রত্যাশিত কিছুতে এতটা আনন্দ হয়তো কেউ হয় না যতটা রৌদ্র হয়েছে। রৌদ্র এতটাই চমকে গেছে এই চিঠি পেয়ে যে নিজের অনুভূতি প্রকাশ করতে ভুলে গেছে। আচমকায় চিঠিটা বুকে চেপে ধরে চোখ বন্ধ করে বড় বড় কয়েকটা শ্বাস নিল। 4 দিন পর আরশি ঢাকা এসেছে। আসার পথে নতুন ফোন আর পুরনো সিম উঠিয়ে এনেছে। ওই দিন ধস্তাধস্তিতে কোথায় যেন ফোন হারিয়ে গিয়েছিল, আরশি নিজেও জানে না। আরশি ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য বিছানায় শোয়ার সাথে সাথেই ফোন বেজে উঠল। আরশি বেশ অবাক হলো। রাত প্রায় 11টা বাজে, কে ফোন দিতে পারে তাকে? আদ্রাফ ওরা হয়তো জার্নির ফলে ক্লান্ত হয়ে এতক্ষণে ঘুমে বেহুশ হয়ে আছে। আরশি ফোনটা হাতে নিতেই অচেনা নাম্বার দেখে ভুরু কুঁচকে ফোনটা রিসিভ করলো। আরশি কিছু বলার আগেই অপর প্রান্ত থেকে গম্ভীর গলায় বলল, মিস আরু, আপনি কি বাসায় আছেন? মিস আরু নামটা শুনে আরশির বুকের ধুকপুকানি আবারও বেয়াদবের মতো শুরু হয়ে গেল এতদিন পর। আরশি নিম্নস্বরে ছোট্ট করে উত্তর দিল, রৌদ্র আবারও গম্ভীর গলায় বলল, 5 মিনিটের মধ্যে নিচে আসুন, খুব জরুরি দরকার ছিল। আরশির কিছু বলার আগেই রৌদ্র ফোন কেটে দিল। আরশি হতভম্ব হয়ে বসে আছে। আরশি মনে মনে ভাবছে, এই লোকটা হুটহাট ফোন করে নিজের মতো কথা বলে ফোন রেখে দেয় কেন? আজব। আর এত রাতে আবার কিসের দরকার? এখন কি আমার নিচে যাওয়া উচিত হবে? আরশি মনে নানান রকম চিন্তা ভাবনা করতে লাগলো। আর অপর পাশে রৌদ্র ফোন রেখে বুকে একটা ফু দিয়ে বড় করে শ্বাস নিল। হসপিটালে যাওয়ার জন্য বের হচ্ছিল। বারান্দায় এসে আরশিদের ফ্ল্যাটে লাইট জ্বালানো দেখেই আরশিকে কল দিয়েছিল, কিন্তু কল দিয়ে ফোন অন পাবে সেটা একদমই আশা করেনি। তবুও নিজেকে সামলিয়ে গম্ভীর মুখে কথা বলছে আরশির সাথে। আই ওয়ান্না হাগ ইউ, মিস আরু। আরশি অনেক চিন্তা ভাবনা করে অবশেষে ডক্টরের কথা মতো নিচে এসেছে। নিচে নেমে ডক্টরের কাছে আসতেই ওনার গম্ভীর মুখে বলা এমন কথা শুনে আরশি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রৌদ্র কথাটা বলে সঙ্গে সঙ্গে আরশির কোনো কথার উপেক্ষা না করে আলতো করে জড়িয়ে ধরল আরশিকে। রৌদ্র রেহেন কাজে আরশি অবাকের চরম পর্যায়ে চলে গেছে। মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নড়াচড়া করার মতো পরিস্থিতি আরশির নেই। কিছুক্ষণ সময় পর আরশি নড়ে চড়ে উঠলেই রৌদ্র আরশিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে শীতল গলায় বলল, জাস্ট 1 মিনিট আরু, নড়াচড়া করো না। রৌদ্রের মুখে তুমি সম্বোধন শুনে আরশি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হুট করে এভাবে জড়িয়ে ধরাতে আরশির কেন যেন রাগ হচ্ছে না, কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেমনটা হসপিটালে হয়েছিল। 1 মিনিট হতেই রৌদ্র আরশিকে ছেড়ে দিল। মাথায় হেলমেট পরতে পরতে বলল, হসপিটালে এমার্জেন্সি আছে, দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। মিস আরু, আপনি উপরে যান। আরশি স্থির চোখে তাকিয়ে আছে রৌদ্রর দিকে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরা, শার্টের হাতা কুনি পর্যন্ত ভাঁজ করে রাখা, আর মাথায় কালো হেলমেট। কথাগুলো বলতে বলতে রৌদ্র বাইকে উঠে পড়ল। আরশিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র বলল, আমাকে পরেও দেখা যাবে মিস আরু, আপনি এখন উপরে যান। রৌদ্রর কথা শুনে আরশি নিজের অজান্তে লজ্জা পেয়ে গেল। পেছনে ঘুরে দ্রুত গেটের ভিতরে চলে গেল। কি যেন একটা ভেবে আবারও থমকে দাঁড়িয়ে গেল। পেছনে তাকিয়ে রৌদ্রকে না দেখে আরশি ভয়ে এক প্রকার দৌড়ে নিজের ফ্ল্যাটে চলে আসলো। রুমে এসে ফোন হাতে নিয়ে দেখলো 11টা বাজে। আরশির পুরো শরীর এখন থরথর করে কাঁপছে। রৌদ্রর এমন অদ্ভুত আচরণ আর হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া দেখে আরশি রৌদ্রকে ভূত মনে করছে। আরশি কাঁপা কাঁপা হাতে আবারও সেই নাম্বারে কল করলো। রৌদ্রর বাইক থামিয়ে আরশির কল দেখে একটা মুচকি হাসি দিয়ে কল রিসিভ করলো। আরশি ভয়াতুর কণ্ঠে আমতা আমতা করে জিজ্ঞেস করলো, ডক্টর, আপনি কি আমার বাসার এখানে এসেছিলেন? রৌদ্র নিজের হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, না তো, আমি কেন আপনার বাসায় আসবো এই সময়? আরশি আর কিছু বলল না, সাথে সাথেই ফোন কেটে দিল। রৌদ্র ফোনের দিকে তাকিয়ে একটা বিশ্বজয়ী হাসি দিয়ে
আবারও বাইক চালানো শুরু করলো। রৌদ্রর কথায় আরশি ভয়ে দৌড়ে কাশফিয়ার রুমে গেল। কাশফিয়া ক্লান্ত হয়ে গভীর ঘোরে ঘুমিয়ে আছে। তখন কাশফিয়ার ঘুমে প্রবলেম হবে বলে কাশফিয়াকে না ডেকে একা একা নিচে চলে গিয়েছিল। কিন্তু এইবার আর কাশফিয়ার ঘুমের চিন্তা করলো না, টেনে হিসড়ে জোর করে কাশফিয়াকে ঘুম থেকে তুলে দিল। কাশফিয়া বাধ্য হয়ে উঠে বসলো। আরশির এমন কাজে ক্ষিপ্ত হয়ে বলল, আশু, উফ, এত রাতে কি শুরু করছিস? একটু ঘুমাতে দে তো। আরশি আকাশ সমান উত্তেজনা নিয়ে বলল, নিচে ডক্টর সাহেব এসেছিল। কাশফিয়া কিছুটা চমকে উঠে জিজ্ঞেস করলো, উনি কেন আসবেন? জানি না কেন এসেছেন, কিন্তু আমি ওনার কাছে যেতে উনি হুট করে আমাকে জড়িয়ে ধরেছেন। তারপর বলল, ওনার নাকি হসপিটালে জরুরি কাজ আছে, এখন যেতে হবে বলেই মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেলেন। কাশফিয়া অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। সন্দিহান কণ্ঠে বলল, উনি এখানে এসেছে, তোকে জড়িয়েও ধরেছে, আবার চলেও গেছে? আরশি দ্রুত মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। কাশফিয়া এবার বিরক্ত হয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, ওনাকে এই বাসার ঠিকানা কি তোর বাপ দিয়েছে? আরশি কাশফিয়ার সাথে ঘেঁষে বসে নিম্নস্বরে বলল, আমার মনে হয় কি জানিস, ওটা কোনো জিন বা ভূত ছিল। সাদা শার্ট পরা ছিল, আর আমি আসার সময় পেছনে ফিরে তাকাতে দেখে উনি নেই। আমি রুমে এসে ওনাকে কলও দিয়েছিলাম, কিন্তু উনি তো বললেন উনি আসেনি। আরশির এমন আবল তাবল কথা শুনে কাশফিয়া হতাশ হয়ে বলল, তুই নিশ্চয়ই উল্টাপাল্টা স্বপ্ন দেখিস। জার্নি করে এসেছিস তো, তাই হয়তো ক্লান্তিতে এইসব আজে বাজে হ্যালুসিনেশন হচ্ছে। আর তোর এই ডক্টর তো বাসার ঠিকানাই জানে না, তো এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আরশি কিছু বলতে নিলে কাশফিয়া আরশিকে থামিয়ে দিয়ে শক্ত গলায় বলল, আশু প্লিজ, এইসব অহেতুক কথাবার্তা বন্ধ কর। প্রচুর ঘুম পাচ্ছে আমার, আর তোকে ক্লান্ত দেখাচ্ছে, যা ঘুমিয়ে পড় চুপচাপ। আরশি আর কথা বাড়ালো না, কাশফিয়ার পাশে শুয়ে পড়ল। কাশফিয়া আরশির দিকে ভুরু কুঁচকে তাকে সন্দেহের গলায় বলল, এখানে শুয়েছিস কেন? তোর রুমে গিয়ে ঘুমা। না, আজ এখানেই থাকি। আরশি চুপচাপ শুয়ে গভীর চিন্তায় পড়ে গেল। আরশি এখনো বুঝতে পারছে না ডক্টর কি সত্যি সত্যি এসেছিল নাকি এটা তার মনের ভ্রম। আরশি নিজেকে আশ্বস্ত করে মনে মনে বলল, এসব হয়তো সত্যি আমার হ্যালুসিনেশন। আর কাশফিয়ার কথাও তো ঠিক, ডক্টর আমাদের বাসার ঠিকানাই বা পাবে কিভাবে? আরশি নিজের মনকে নানাভাবে আশ্বস্ত করার পরেও আবারও কাশফিয়াকে হালকা ধাক্কা দিয়ে মিনমিনে জিজ্ঞেস করলো, আচ্ছা, উনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? কাশফিয়া হাতের ব্যথার জন্য ডান দিকে ফিরতে পারছে না, তাই আরশির দিকে না ফিরে এক রাম ধমক দিয়ে আরশিকে চুপ করিয়ে দিল। আরশি আর কথা বলার সাহস পায়নি, কাশফিয়ার ধমক শুনে চুপসে গেল। প্রিয় রুদ্রাণী, কখন এভাবে আমার ঠিকানায় কেউ চিঠি লিখে পাঠাবে এটা একদমই আশা করিনি। এই মুহূর্তে আপনার চিঠি আর পাখি পাওয়াটা আমার জন্য ঝুম বৃষ্টির মাঝে হঠাৎ করে রোদের দেখা পাওয়ার মতো ছিল। আপনি আমাকে এভাবে হঠাৎ করে পাখি আর চিরকুট দিয়ে চমকে দিয়েছেন, তার বিনিময়ে আপনাকেও চমকে দিব কোনো একদিন। বিশেষ দ্রষ্টব্য, সবগুলো পাখির নাম আমি রেখেছি, তাই এই নতুন পাখিটার নাম রাখার দায়িত্ব আপনার উপর দিলাম। তবে নামটা এখন না, সময় হলে জানতে চাইব। ইতি রৌদ্র। আরশি চিঠিটা পড়ে নিজের বারান্দায় থাকা গাছগুলোর দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। আরশির ফুল গাছগুলো একদম সতেজ দেখা যাচ্ছে। আরশি ভেবেছিল হয়তো এতদিনে গাছগুলো মরে গেছে, কিন্তু এখন তো গাছগুলো একদম ঠিকই লাগছে, আগের মতো। আরশি আনমনে বলে উঠল, তাহলে কি পাখিগুলোর মালিক আমার বারান্দার গাছগুলোতে পানি দিয়েছে? আরশি পাখিগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে, কেমন আছিস তোরা? ময়না পাখিটা তখনই আরু বলে চেঁচামেচি শুরু করলো। আরশি আরু নামটা শুনে আবারও কাল রাতের কথা মনে পড়ে গেল। কাল রাতের কথা মনে পড়তেই আরশি মাথায় যেন একদম ফাঁকা ফাঁকা লাগে। আরশি বারান্দায় বেশিক্ষণ সময় না থেকে রুমে চলে আসে। খানিকটা সময় ধরে একটা চিঠি লিখে পাশের বারান্দায় ছুরি দিয়ে আবারও রুমে চলে গেল। কাশফিয়ার হাতের জন্য ভার্সিটিতে যেতে পারবে না, তাই আজ আরশি একা একাই যাচ্ছে। অবশ্য আরশি ক্লাস করার জন্য যাচ্ছে না, বাসায় বোরিং লাগছিল, তাই ভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছে। বাস থেকে নেমে কিছুটা পথ যেতে আরশির চোখ পড়ল
সামনে দাঁড়িয়ে থাকা রৌদ্রর দিকে দুহাত ভাঁজ করে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আর কালকের মতো সাদা শার্ট গায়ে জড়ানো নেই, এখন গাঢ় নীল রঙের শার্ট পরা। আরশি কালকের কথা মনে করে ভয় আর অস্বস্তিতে দ্রুত রৌদ্রকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কিছুটা দূরে যেতে রৌদ্র গম্ভীর গলায় আরশিকে ডাক দিল, দাঁড়ান মিস আরু। আরশি সাথে সাথেই দাঁড়িয়ে গেল। নিচের দিকে তাকিয়ে কাঁচুমুচু করছে আরশি। রৌদ্র আরশির কাছে এগিয়ে আসতে আরশি কয়েক পা পিছিয়ে গেল। মাথা তুলে রৌদ্রর দিকে তাকিয়ে নিম্নস্বরে জিজ্ঞেস করলো, আপনার কি সাদা শার্ট আছে? আরশির এমন প্রশ্ন শুনে রৌদ্র হাসবে নাকি কি করবে কিছু বুঝতে পারছে না। রৌদ্র চোখ ছোট ছোট করে আরশির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কেন, আপনার কি আমার শার্ট লাগবে নাকি? আরশি ইতস্তত করে বলতো, না। আচ্ছা, আপনি কাল রাতে সত্যি আমাদের বাসার এখানে যাননি? রৌদ্র বরাবরের মতোই শান্ত গলায় বলল, কিছু জিনিস অজানা থাকাই ভালো। রৌদ্রের মুখে এই কথা শুনে আরশি চমকে উঠল। বিদ্যুৎ ঝলকের মতো মাথার মধ্যে চিঠির মানুষের কথা মনে পড়ে গেল। চোখের সামনে তার লেখা চিঠিগুলো ভেসে উঠল। আরশি বিস্ময় নিয়ে বলল, আপনি এই কথা? রৌদ্র কথা পাল্টানোর জন্য আরশির কথার মাঝে গম্ভীর গলায় বলল, মাঝ রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন মিস আরু, চলুন আমার সাথে। রৌদ্র চুপচাপ সামনের দিকে হেঁটে যাচ্ছে। রৌদ্র জানে আরশি আসবে তার সাথে সাথে। আরশি হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, স্থির চোখে তাকিয়ে আছে রৌদ্রর দিকে। রৌদ্র তাকে কোথায় নিয়ে যাবে আরশি জানে না, তবু আরশির মন বলছে রৌদ্রকে বিশ্বাস করতে। আরশি দ্রুত গিয়ে রৌদ্রর পাশাপাশি হাঁটা শুরু করলো। রৌদ্র আর চোখে আরশির দিকে এক পলক তাকিয়ে মনে মনে একটা মুচকি হাসি দিল। আরশি চুপচাপ হেঁটে চলছে রৌদ্রর সাথে। খানিকটা পথ যাওয়ার পর রৌদ্র একটা রিক্সা থামিয়ে আরশিকে উদ্দেশ্য করে বলল, রিক্সায় উঠুন মিস আরু। আরশি ভুরু বাঁকিয়ে রৌদ্রের দিকে তাকিয়ে আসছে। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে রৌদ্র গম্ভীর গলায় বলল, ভরসা করতে পারছেন না আপনার রৌদ্রকে? রৌদ্রের কথা শুনে আরশি আরেক দফা চমকে উঠল, অবাক হয়ে বলল, আমার রৌদ্র মানে? বেশি কথা না বলে রিক্সায় উঠুন মিস আরু। রৌদ্রের ধমকে আরশি আর কথা না বাড়িয়ে দ্রুত রিক্সায় উঠে গেল। রৌদ্র আরশির পাশে বসে পড়ল। রিক্সা চলছে আপন গতিতে। রৌদ্র আর আরশি একদমই চুপচাপ বসে আছে। প্রায় 10 মিনিট পর রিক্সা একটা ব্রিজের কাছে এসে থেমে গেল। এখানে এসেছেন কেন? আরশির প্রশ্নে রৌদ্র আকাশের থেকে দৃষ্টি সরিয়ে আরশির দিকে শান্ত চোখে তাকালো। সবসময়ের মতো এবারও শীতল কণ্ঠে বলল, এই জায়গাটা খুব শান্ত, নিরিবিলি, তাই যখন ব্যস্ততার বাহিরে একা সময় কাটাতে ইচ্ছে করে তখনই এখানে এসে পড়ি। আরশি বেশ মনোযোগ দিয়ে রৌদ্রর কথা শুনল। রৌদ্রর দিক থেকে চোখ ফিরিয়ে আশেপাশে তাকালো। ছোট্ট একটা খালের ওপরে এই ব্রিজ, সত্যি খুব সুন্দর জায়গা। মানুষের আনাগোনা হয়তো খুব কম হয় এখানে। আরশি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে এই মনোমুগ্ধকর প্রকৃতির দিকে। আর রৌদ্র অপলক দৃষ্টিতে আরশিকে দেখতে ব্যস্ত। কিছুটা সময় পর রৌদ্র আচমকা আরশিকে জিজ্ঞেস করলো, এতদিন কোথায় ছিলেন মিস আরু? হঠাৎ এই প্রশ্ন শুনে আরশি রৌদ্রর দিকে এক পলক তাকিয়ে মাথায় নিচু করে ফেলল। আরশি কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ মলিন মুখে তাকিয়ে আছে নিচের দিকে। পুরনো কথা মনে পড়ায় অস্বস্তিতে হাত কচলাচ্ছে অনবরত। রৌদ্রর আরশির হাতের দিকে তাকিয়ে নরম গলায় বলল, অস্বস্তির কিছু নেই, আমাকে ভরসা করলে নির্দ্বিধায় বলতে পারেন মিস আরু। আরশি মাথা তুলে স্থির চোখে তাকিয়ে আছে রৌদ্রর দিকে। খানিকটা সময় চুপ থেকে আরশি সবকিছু বলে দিল। আরশির চোখ পানিতে টলমল করছে, মনে হচ্ছে এখনই গড়িয়ে পড়বে। আরশির কাছে এসব কথা শুনে রৌদ্র রাগে চোখ মুখ লাল হয়ে চোয়াল শক্ত করে আরশির দিকে তাকিয়ে আছে। দুহাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। ভার্সিটির দারোয়ানের কাছে অ্যাক্সিডেন্টের কথা শুনে রৌদ্র খুব ভয় পেয়েছিল, কিন্তু আরশি সামনাসামনি দেখে রৌদ্রের কেন যেন মনে হচ্ছিল আরশির কোনো কার অ্যাক্সিডেন্ট হয়নি আর কোনো প্রকার ব্যথা পায়নি। তাই রৌদ্রের মনে কিছুটা খটকা লাগছিল। বারবার মনে হচ্ছিল আরশির এতদিন গায়েব থাকার পেছনে অন্য কোনো ব্যাপার ছিল। তাই আরশির কাছে জানতে চেয়েছিল, কিন্তু আরশির সাথে যে এমন জঘন্যতম কিছু ঘটেছে সেটা রৌদ্র ভাবেনি। জানেন ডক্টর, আমাদের চারপাশের মানুষগুলো বড্ড ক্ষুধার্ত। খাবারের ক্ষুধা তাদের নেই,
তারা ক্ষুধার্ত মানুষকে ভেঙে চুরে খেতে, ক্ষুধার্ত পশুর মতো হিংস্র রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়ে মেয়েদের ওপর নিজেদের তৃপ্তি মেটাতে। সেদিন যদি কাশপি আর আমার বাকি ফ্রেন্ডগুলো না থাকতো, হয়তো আমার গায়েও ধর্ষিতার সিল মেরে দিত এই সমাজ। কথাগুলো শেষে আরশির চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রৌদ্রর চোখ থেকে সেটা এড়ায়নি। আরশির চোখে পানি দেখে রৌদ্রের বুকে মোচড় দিয়ে উঠল। আরশির কান্না তার একদমই সহ্য হচ্ছে না। রৌদ্র কথা ঘোরানোর জন্য গম্ভীর গলায় বলল, আচ্ছা মিস আরু, আপনি আমাকে সাদা শার্টের কথা জিজ্ঞেস করেছিলেন কেন? বাই এনি চান্স আপনি কি সাদা শার্ট পরা কোনো ভূত দেখেছেন নাকি? সাদা শার্টের কথা শুনে আরশি তৎক্ষণাৎ মাথা তুলে রৌদ্রের দিকে তাকালো। নিখুঁতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করছে রৌদ্রকে। আরশি এখনো কাল রাতের ঘটনা নিয়ে কনফিউজড। ওটা কি সত্যি রুদ্রর ছিল নাকি তার মনের ভ্রম? কিছুই আরশি বুঝতে পারছে না। আরশি কিছু একটা ভেবে রৌদ্রের হাতে একটা সিমটি কাটল। সাথে সাথে রৌদ্র মৃদু স্বরে আর্তনাদ করে উঠল। হাত ঘষতে ঘষতে ভুরু কুঁচকে আরশিকে জিজ্ঞেস করলো, আপনি কি আমাকে সিমটি দিয়ে মেরে ফেলবেন নাকি? প্রতিবার কি আমাকে খামসি না দিলে আপনার শান্তি হয় না? আরশি একটা মেকি হাসি দিয়ে আমতা আমতা করে বলল, দেখছিলাম আপনি ভূত নাকি মানুষ। রৌদ্র নিজের হাত আরশির দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে দেখুন আমার রক্ত, জিন ভূতের নিশ্চয়ই রক্ত থাকে না। আরশি রৌদ্রের হাতের দিকে তাকিয়ে দেখল সত্যি সত্যি চামড়াটা হালকা ছিলে গিয়ে রক্ত বের হয়ে গেছে। আরশি দ্রুত রৌদ্রের হাত ধরে চোখগুলো বড় বড় করে তাকিয়ে বিষয় নিয়ে বলল, এইটুকু সিমটিতে আপনার হাত দিয়ে রক্ত বেরিয়ে গেল? রৌদ্র আরশির এমন বাচ্চামিতে মনে মনে হাসল, কিন্তু মুখে গাম্ভীর্যতার ভাব এনে বলল, আমি আপনাকে আগেও বলেছি আপনার নখ খুব ধারালো, সবসময় কেটে রাখবেন, কিন্তু আপনি হয়তো আপনার এই ধারালো ছুরির মতো নখ দিয়ে খামসে আমাকে হত্যা করার চেষ্টায় আছেন। আর সে জ্বলন্ত চোখে রৌদ্রের দিকে তাকিয়ে হাত ঝাড়া দিয়ে ফেলে রাগী কণ্ঠে বলল, আমার নখ একদমই ঠিক আছে, আর এতটুকু রক্ত বের হতে কেউ মরে যায় না, এক ফোঁটা রক্তও তো বের হয়নি। বাচ্চাদের মতো গাল ফুলিয়ে ঝগড়া না করে এখন চলুন। রৌদ্রের কথায় আরশির রাগে জলজল করে জ্বলে উঠল। রেগে মেগে রৌদ্রের পায়ে পাড়া দিয়ে বলল, অসভ্য ডাক্তার। কথাটা বলে আরশি রাগে গজগজ করতে করতে রৌদ্র আগেই চলে গেল। রৌদ্র ব্যথায় লাফিয়ে উঠল। দু একবার পা ধরা দিতেই দ্রুত আরশির কাছে গিয়ে বলল, আপনি আসলে একটা বাচ্চা, তা না হলে কেউ এমন করে? আরশি রৌদ্রর দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করতেই রৌদ্র চুপ হয়ে গেল। আরশির রাগ দেখে রৌদ্র মিটমিট করে হাসছে। আরশি পুরো রাস্তা আর কোনো কথা বলেনি। রিক্সা আরশির ভার্সিটির কাছে আসতে রৌদ্র আর আরশি নেমে গেল। আরশি সামনে সামনে হেঁটে যাচ্ছে। রৌদ্র পেছন থেকে শীতল কণ্ঠে বলল, আপনি রেগে গেলে রুদ্রাণীর মতো জলজল করে ওঠেন মিস আরু। রুদ্রাণী নামটা শুনেই আরশি থমকে দাঁড়িয়ে গেল। আরশি পেছন ফেরার আগে রৌদ্র আরশির বাম পাশে গিয়ে দাঁড়ালো। আরশি ডান দিকে ঘাড় বাঁকিয়ে পিছনে তাকিয়ে কাউকে দেখল না। কি হলো মিস আরু, কাউকে খুঁজছেন নাকি? রৌদ্রর কথায় আরশি চমকে বাম পাশে তাকিয়ে রৌদ্রকে দেখে ভয়ে আটকে উঠল। আরশি চিন্তিত গলায় মিনমিনে বলল, আপনি এখানে তাহলে? আচ্ছা মিস আরু, একটা প্রশ্ন ছিল। আরশির কথা শেষ করার আগে রৌদ্র কথাটা বলে উঠল। আরশি জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকাতেই রৌদ্র বলল, এতটা সময় আপনি আমার সাথে একা একা ছিলেন, আপনার ভয় করেনি? আরশি কোনো উত্তর দিল না, নিজের মনে মনেই বলল, আসলেই তো, আমি ওনার সাথে ছিলাম, আমার ভয় করেনি কেন? উনি যদি আমাকে ওখানে নিয়ে মেরে ফেলতো? সিসি, এসব কি ভাবছি? কিছু কথা অজানাই থাকা ভালো। এখন আপনি বলুন, আপনি কি কাল আমার বাসায় এসেছিলেন? আর আমি এতদিন এখানে ছিলাম না, এটা আপনি কি করে জানলেন? সময় হলে সব জানতে পারবেন। আজ রাত পর্যন্ত অপেক্ষা করুন। আর হ্যাঁ, এখন বাসায় যান, ভার্সিটি যেতে হবে না। সাবধানে যাবেন আর নিজের খেয়াল রাখবেন। আসছি। রৌদ্র আর 1 মিনিটও দেরি না করে বাইকের কাছে গিয়ে বাইক নিয়ে দ্রুত চলে গেল। আরশি এখনো স্থির দাঁড়িয়ে আছে। আরশির কাছে সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে। নীলা আদ্রাফের কাছ থেকে যতটা দূরে যেতে চাইছে, নীলা তার থেকেও বেশি আদ্রাফের প্রতি দুর্বল হয়ে পড়ছে।
এতদিন আদ্রাফের সাথে বেশ সময় কাটিয়ে এখন নীলার মন বড্ড বেশি ছটফট করছে আদ্রাফের সাথে কথার জন্য। তাই আদ্রাফকে ফোন দিল কোনো একটা বাহানায় দেখে কথা বলার জন্য। ফোনে রিসিভ হতেই নীলা ইতস্তত করে বলল, হ্যালো আদ্র, কী হয়েছে, হঠাৎ ফোন দিলি কেন নীলু? নীলা নিজেকে সামলিয়ে নিয়ে স্বাভাবিকভাবে বলল, কেন, তোকে ফোন দিয়ে কি পাপ করেছি নাকি? আদ্রাফ বিরক্তি প্রকাশ করে বলল, দূর গাধি, আমি কি সেটা বলেছি নাকি? কি বলবি বল, তুই কি কাল ভার্সিটি যা। নীলার কথা পুরো শেষ হওয়ার আগেই আদ্রাফের ফোন আসলো। আদ্রাফ কান থেকে ফোন সামনে এনে কাশফিয়ার নাম্বার দেখে নীলাকে থামিয়ে দিয়ে বলল, নীলু, তোর সাথে একটু পর কথা বলছি, কাশফি ফোন দিয়েছে, হয়তো কোনো দরকার আছে। আদ্রাফ একদমে কথাগুলো বলেই ফোন কেটে দিল। নীলা ফোন হাতে নিয়ে এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। আদ্রাফের এমন ব্যবহারে নীলার বুক ফেটে কান্না আসছে। তার চোখ আজ আর কোনো বাধা মানছে না, বাচ্চাদের মতো ডুকরে ডুকরে কেঁদে দিল নীলা। কাঁদতে কাঁদতেই ফোনের দিকে তাকিয়ে জড়ানো কণ্ঠে বলছে, আমার সাথেই কেন এমন হলো? আমি কি তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না আদ্র? তুই কেন এতদিনও আমার ভালোবাসা বুঝতে পারলি না? আমি মুখে কিছু বলিনি বলে কি তুই আমার ব্যবহারে কিছুই বুঝতে পারিসনি? তোর চোখে অন্য কারোর জন্য ভালোবাসা দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে রে আদ্র। আমার বুকে প্রচণ্ড ব্যথা করছে তোর এইটুকু অবহেলায়। আমি কিভাবে তোকে ছাড়া থাকবো আদ্র? কথাগুলো বলতে বলতে নীলার কান্নার গতি যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। আজ নীলাকে খুব অসহায় মনে হচ্ছে, নিজের উপরই খুব রাগ হচ্ছে। নীলা মুখে কিছু প্রকাশ না করলেও সবসময় আদ্রাফকে নিজের ভালোবাসা বোঝানোর চেষ্টা করত। নীলা ভেবেছিল আদ্রাফ হয়তো একদিন তাকে ভালোবাসবে, কিন্তু না, নীলার ধারণা সবসময় ভুল ছিল। আদ্রাফ তো তাকে সবসময় একজন বন্ধুই ভেবে গেছে, বন্ধু ভেবেই সবসময় খেয়াল রেখেছে। আর নীলা আদ্রাফের এইসব কেয়ার দেখে দিন দিন আরও বেশি আদ্রাফের জন্য নিজের মনে ভালোবাসা সাজিয়ে রেখেছে। আর এখন আদ্রাফের জন্য সাজিয়ে গুছিয়ে রাখা এই ভালোবাসাগুলোই তার কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আদ্রাফ, তুই কি আজ কলেজে গেছিস? কাশফিয়ার চিন্তিত গলা শুনে আদ্রাফ ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে বলল, না যাইনি। কিন্তু কি হয়েছে, তোর গলা এমন লাগছে কেন? তোরা দুজন ঠিক আছিস তো? আশু আমাকে না বলে ভার্সিটিতে চলে গেছে একা একা। নীলকে ফোন করেছিলাম, নীল আর নীলা কেউই নাকি ভার্সিটিতে যায়নি। আশু তো আমার ফোনও রিসিভ করছে না। এমনিতে ওর সাথে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, এখন আবার একা একা বাইরে গেছে। আমার খুব চিন্তা হচ্ছে আদ্রাফ। কাশফি, তুই একটু শান্ত হ, চিন্তা করিস না, আমি দেখছি ভার্সিটিতে গিয়ে। এই মেয়েটার কখনো একটু বুদ্ধিও হবে না? আচ্ছা, নীল কি বেরিয়েছে আশুকে খুঁজতে? হ্যাঁ, নীল সাথে সাথেই বেরিয়ে গেছে, তুইও একটু গিয়ে দেখ প্লিজ। আচ্ছা, আমি যাচ্ছি, তুই চিন্তা করিস না। এই হারামি, তুই এখানে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? সেই কখন থেকে তোকে খুঁজে আসছি, ভার্সিটিতেও পেলাম না, কোথায় গিয়েছিলি তুই? রাস্তায় দাঁড়িয়েছিল আরশি স্থির চোখে রুদ্রর যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই নীল এসে আরশির মাথায় একটা থাপ্পড় দিয়ে রাগান্বিত হয়ে কথাগুলো বলল। আরশি নীলের দিকে ভুরু বাঁকিয়ে তাকাতে নীল ক্ষিপ্ত হয়ে আবারও বলে উঠল, ফোন কই থাকে তোর? কতবার কল করেছি আমরা, দেখেছিস? কাশফি তোর জন্য চিন্তা করতে করতে অস্থির হয়ে পড়েছে। কাশফি ঘুমাচ্ছিল, তাই আমি ওকে মেসেজ দিয়ে এসেছিলাম। আর এখানে এত অস্থির হওয়ার কি আছে? আরশির এমন নির্লিপ্ত জবাবে নীল একটা ছোট নিঃশ্বাস ফেলে হতাশে বলল, কিছু না রে বোন, তুই আমাদের কল রিসিভ করিসনি কেন? আরশি ব্যাগ থেকে ফোন নিয়ে দেখে 50-12-এর বেশি কল এসেছে সবার। এতগুলো কল দেখে আরশি ভড়কে উঠল, দাঁত কেলিয়ে একটা মেকি হাসি দিয়ে বলল, আসলে ফোন সাইলেন্ট করা ছিল, আমি খেয়াল করিনি। ফোন কি সাইলেন্ট করে রাখার জন্য কিনেছিস? চল বাসা চল, কাশ্মীর বকা না খেলে তুই ঠিক হবি না। নীল ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে রেগেমেগে আরশির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আরশি অপরাধীর মতো চুপসে আছে। কিছুটা সামনে যেতে আদ্রাফ দৌড়ে তাদের কাছে আসলো। হালকা ঝুঁকে দু হাঁটুতে হাত রেখে ভর দিয়ে দাঁড়ালো। হাঁপাতে হাঁপাতে বলল, কোথায় পেয়েছিস ওকে নীল? আমি পুরো ভার্সিটিতে খুঁজেছি, আর ম্যাডাম এখানে রাস্তায় দাঁড়িয়েছিল হ্যাবলার মতো। আদ্রাফ সোজা হয়ে দাঁড়িয়ে বিস্মিত হয়ে বলল, আশু, তুই এই রাস্তায় দাঁড়িয়েছিলি কেন? আর কল রিসিভ করিসনি কেন?
নীলার এবারও রাগে কটমাট করে বলল, ফোন সাইলেন্ট করে রেখেছেন উনি। আমার খেয়াল ছিল না ফোনের কথা। তোরা শুধু শুধু রেগে যাচ্ছিস। কি খেয়াল থাকে তোর আশু? তুই একা একা ভার্সিটি এসেছিস, আমাদেরকে অন্তত বলতে পারতি। কাশফি না হয় অসুস্থ ছিল, কিন্তু আমরা সবাই কি মরে গেছি নাকি? আর ফোনটা কিসের জন্য এনেছিস সাথে করে, যদি আমাদের কারো কলই তো রিসিভ করার ইচ্ছা না থাকে? আদ্রাফের কঠিন বাক্য শুনে আরশি মাথা নিচু করে আছে। সবাই এতটা রেগে যাবে আরশি ভাবেনি। আরশি মিনমিন করে বলল, আচ্ছা হয়েছে তো, এত রেগে যাচ্ছিস কেন? নীল এবার শান্ত গলায় বলল, শোন আশু, আঙ্কেল আন্টি আমাদেরকে সবার উপর ভরসা করি, কিন্তু তোকে আবার ঢাকায় পাঠিয়েছে। তুই নিশ্চয়ই ওই দিনের কথা ভুলে যাসনি? তোকে নিয়ে আমাদের সকলের মধ্যে ভয় ঢুকে গেছে। আমরা কেউই চাই না তোর সাথে কোনো খারাপ কিছু হোক, তাই দয়া করে এভাবে কাউকে কিছু না বলে একা একা বাইরে যাস না। আর সবসময় নিজের ফোনটা চেক করিস। তুই ভালো করে জানিস কাশফি তোকে নিয়ে কতটা চিন্তা করে। নিজের পাকনামির জন্য এখন বাসায় গিয়ে বকা খা, আমাদের কি? আরশি আর কিছু বলল না, চুপচাপ আদ্রাফ আর নীলের সাথে বাসায় চলে গেল। বাসায় পৌঁছে আরশি ভয়ে কাচুমচু করে বলল, দোস্ত প্লিজ, তোরা দুজন এবারের মতো আমাকে কাশফির হাত থেকে রক্ষা কর। প্রমিস আর কখনো এমন ভুল হবে না। কাশফিকে একটু বুঝিয়ে বলিস আব্বু আম্মুর কাছে যেন এসব নিয়ে কিছু না বলে। আদ্রাফ আর নীল কিছু বলল না, তার আগে নীলা দরজা খুলে দিল। নীলাকে দেখে নীল ভুরু কুঁচকে বলল, তুই কখন আসলে এখানে? আর তোর চোখ মুখ এখন এমন ফোলা লাগছে কেন? বাসায় তো ঠিকই দেখছিলাম সকালে। নীলের কথা শুনে নীলা হকচকে উঠল, অপ্রস্তুত হয়ে বলল, কাশফির ফোন পেয়ে এসেছে এইমাত্র, বেশিক্ষণ হয়নি। ভেতরে আয় তোরা, কাশফি অপেক্ষা করছে। নীলা কোনো রকম কথা এড়িয়ে গেল। আদ্রাফের দিকে চোখ তুলেও তাকায়নি একবারের জন্য। সবাই ড্রয়িং রুমে আসতেই কাশফি আরশিকে দেখে জ্বলন্ত চোখে তাকালো। কাশফিয়া কিছু বলবে তার আগে আদ্রাফ আরশিকে ধাক্কা দিয়ে শক্ত হয়ে বলল, যা রুমে যা এখন। পুরো রাস্তা তো নীল আর আমার বকা খেয়ে কান্না করতে করতে আসলি, এখন আবার নির্লজ্জের মতো এখানে দাঁড়িয়ে আছিস কেন? রুমে যা। আদ্রাফের কথা শুনে আরশি বেকুব বনে গেল। আদ্রাফের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে আছে, আর কাশফিয়া তাকিয়ে আছে আরশির দিকে। আদ্রাফ আরশিকে চোখ টিপ দিতে আরশি সব বুঝে গেল। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে নীল ধমকে স্বরে বলল, এখনো দাঁড়িয়ে কেন বেয়াদবের মতো? আঙ্কেলকে ফোন দিয়ে বলবো নাকি যে তুই একা একা ঘুরে বেড়াস? যা রুমে যা। আরশি দ্রুত রুমে চলে গেল। রুমে এসে দরজা লক করে জোরে জোরে হেসে দিল। কাশফিকে এভাবে বোকা বানিয়ে তার খুব হাসি পাচ্ছে। রুম থেকে আরশির হাসির শব্দ শুনে কাশফিয়া বলল, আরশিকে হাসছে নাকি? আরে না, হয়তো কান্না করছে বসে বসে। নীল আর আমি আজ প্রচুর বকা দিয়েছে গাধীটাকে। এসব বাদ দে এখন, একটু পর এমনিতেই সব ঠিক হয়ে যাবে। কাশফিয়ার কথা বাড়ালো না। নীলা বারবার না চাইতেও আদ্রাফের দিকে তাকাচ্ছে। আদ্রাফ কাশফিয়ার সাথে কথা বলছে আর নীলা চুপচাপ দেখছে। নিজেকে সবার সামনে স্বাভাবিক রাখার অভিনয় করে যাচ্ছে খুব নিখুঁতভাবে, কেউ যেন কিছু বুঝতে না পারে সেই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ভিতর ভিতর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে নীলা। প্রিয় রুদ্র, আমার একটা চিঠিতে কেউ এতটা চমকে যেতে পারে আমার জানা ছিল না। তবে আপনার কথা মতো অপেক্ষায় রইলাম, আমাকে চমকে দিবেন সে আশায়। আর একটা কথা, আমি পাখিটার নাম কিভাবে রাখবো? আমি তো আপনার মতো এত কাব্যিক নাম জানি না, তবুও ভেবে দেখব খুঁজে পাই কিনা। বিশেষ দ্রষ্টব্য, আমার গাছগুলোতে পানি দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। ইতি রুদ্রাণী। রৌদ্র চিরকুটটা পড়ে একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আজকে আপনাকে চমকে দেব মিস আরু। রৌদ্র বেশি দেরি না করে একটা চিরকুট লিখে আরশির বারান্দায় ছুঁড়ে মারল। তারপর নিজের মতো করে রুমে এসে বিছানায় শুয়ে পড়ল। সারা রাত হসপিটালে জেগে থাকায় খুব ক্লান্তি লাগছিল, তাই সাথে সাথে ঘুমিয়ে পড়ল রৌদ্র। প্রিয় রুদ্রাণী, আপনাকে বেশি অপেক্ষা করাবো না। আজ বিকেল 5:30টায় ছাদে আসবেন, আপনাকে চমকে দিব। ভয় পাবেন না, আমাকে ভরসা করতে পারেন। আপনার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। ইতি রৌদ্র। রৌদ্র দেয়া চিরকুটটা পরে আরশি ভাবনায় পড়ে গেল। কিভাবে আরশিকে চমকে দিবে তার চিঠির মানুষ? তার কি ছাদে যাওয়া ঠিক হবে? আরশি, বাইরে আয়, লাঞ্চ করবি, সবাই অপেক্ষা করছে তোর জন্য।
কাশফিয়া ডাকে আরশি ভাবনা থেকে বেরিয়ে এলো, মাথা থেকে এসব চিন্তা ভাবনা বের করে দরজা খুলে দিল। কাশফিয়াকে দেখে মুখ গোমরা করে ফেলল আরশি। আর নাটক করতে হবে না, আমি প্রথমে বুঝে গেছি তোরা আমাকে বোকা বানাচ্ছিস। এইবারের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু পরের বার এমন কিছু করলে আমি নিজে আঙ্কেলকে বলবো তোকে যেন একেবারের জন্য বাসায় নিয়ে যায়, মনে রাখিস। কাশফিয়া কাঠ কাঠ গলায় কথাগুলো বলল। আরশি কাশফিয়ার কাঁধ জড়িয়ে ধরে বলল, আচ্ছা মনে থাকবে, এখন চল হারামিগুলোর কাছে যাই। আরশি সবার সাথে হাসি ঠাট্টায় বিকেল পর্যন্ত পার করে দিল। আদ্রাফ ওরা চলে যেতেই আরশি নিজের রুমে চলে আসলো। টেবিলের ওপর নীল রঙের চিরকুটটা দেখে সাথে সাথেই মনে পড়ে গেল ছাদে যাওয়ার কথা। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 5টার কাঁটা সুই সুই। আরশি পুরো রুম জুড়ে পায়চারি করছে, কিন্তু সময়ের জন্য পারি হচ্ছে না। আরশির মনে কৌতূহল কাজ করছে, অনেক ছাদে কি সেই মানুষটা আসবে নাকি ভেবেই অবশেষে 5টা 25 কাশফিয়াকে ছাদে যাওয়ার কথা বলে আরশি ছাদের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ভয়ঙ্কর রকমের কৌতূহল নিয়ে ছাদের দরজা খুলে ছাদে আসলো। পাশের ছাদে তাকে কিছু দেখতে না পেয়ে আরশির ভুরুজোড়া কুঁচকে এলো। আরশি অনেকটা সময় অপেক্ষা করার পরও কাউকে দেখতে পেল না। মনে মনে নিজের উপরে আরশির প্রচণ্ড রাগ হচ্ছে। চিঠির কথা মতো ছাদে এসে প্রচণ্ড রাগে আরশির গা জ্বলে উঠছে। চিঠির মানুষের প্রতি খুবই বিরক্ত হচ্ছে এই মুহূর্তে। 5:30টায় ছাদে আসতে বলেছে, অথচ আরশি প্রায় 20 মিনিট ধরে ছাদে দাঁড়িয়ে আছে, কিন্তু ছাদে তো এমন কিছুই দেখছে না যা দেখে আরশি চমকে উঠবে। আরশি নিজের সাথে বিড়বিড় করে বলছে, উনি নিশ্চয়ই আমাকে বোকা বানানোর জন্য এখানে আসতে বলেছে। 20 মিনিট ধরে অপেক্ষা করছি, কিন্তু তেমন কিছুই তো দেখছি না যে আমাকে চমকে দিবে। আরশি আশাহত হয়ে ছাদের দরজার দিকে এগিয়ে যাবে, এমন সময় পাশের ছাদ থেকে কেউ একজন ক্লান্তিমাখা কণ্ঠে অস্পষ্টভাবে বলল, মিস আরু। আরশি থমকে দাঁড়িয়ে গেল। ঘাড় বাঁকিয়ে পাশের ছাদে তাকাতে একজনকে নিচের দিকে ঝুঁকে থাকতে দেখল। হাঁটুতে 2 হাত ভর দিয়ে মাথা নিচু করে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে রৌদ্র। ক্লান্ত শরীর নিয়ে এতটাই গভীর ঘুম দিয়েছিল যে ঘুম ভাঙতেই তার দেরি হয়ে গেছে। 5:45-এ ঘুম থেকে উঠে টাইম দেখে রৌদ্রের মাথায় বাস পড়ে যায়। হন্তদন্ত হয়ে একটা সাদা টি-শার্ট গায়ে জড়িয়ে দৌড়ে ছুটে এসেছে। খুব দ্রুত সিঁড়ি বেয়ে আসার ফলে প্রচুর হাঁপিয়ে উঠেছে রৌদ্র। আরশি ভুরুকুচকে সরু চোখে তাকিয়ে আছে পাশের ছাদে থাকা মানুষটার দিকে। নিচের দিকে ঝুঁকে থাকার কারণে চেহারা দেখা যাচ্ছে না। পিঠ অস্বাভাবিকভাবে ওঠানামা করছে দেখে বোঝা যাচ্ছে খুব জোরে জোরে শ্বাস নিচ্ছে। মাথার সিল্কি চুলগুলো নিচের দিকে ঝুলে আছড়ে পড়ে আছে। মিস আরু, দাঁড়ান। রৌদ্র আবারও নিম্নস্বরে বলে উঠল। কথাটা বলে রৌদ্র সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। আরশি প্রথমবার খেয়াল না করলো এইবার মিস আরু নামটা স্পষ্টভাবে শুনেছে। রৌদ্রকে দেখে আরশির চোখগুলো বিস্ফোরিত বোমার মতো ফুটে উঠেছে। রৌদ্র ছাদের রেলিংয়ের কাছে এসে আরশিকে বলল, সরি আপনাকে অপেক্ষা করানোর জন্য, আসলে ঘুমিয়েছিলাম তাই দেরি হয়ে গেছে আসতে। আরশি কিছু বলছে না, এখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আরশির মনে হচ্ছে এখন আর নিজের মধ্যে নেই। আরশিকে এভাবে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র 2 হাত ভাঁজ করে গম্ভীর গলায় বলল, এভাবে তাকিয়ে আছেন কেন মিস আরু? আপনার চোখগুলো তো এখনই বেরিয়ে আসবে মনে হচ্ছে। আরশি এখনো চুপ করে আছে। রৌদ্রকে এই সময় এখানে দেখে আরশি অবাকের চরম পর্যায়ে চলে গেছে। রৌদ্র কিছুটা বিরক্ত হয়ে গেল আরশির চুপ থাকাতে। রৌদ্র শক্ত গলায় খানিকটা উচ্চস্বরে বলে উঠল, কথা বলছেন না কেন? এভাবে তাকিয়ে আছেন, মনে হচ্ছে কোনো ভূত দেখছেন। ভূতের কথা শুনে আরশির টনক নড়ল। তার সামনে দাঁড়িয়ে থাকা সাদা টি-শার্ট পরা মানুষটাকে এই মুহূর্তে সত্যি সত্যি ভূত মনে হচ্ছে। এর আগেও সাদা শার্ট পরা অবস্থায় দেখেছিল, আর আজকেও। চারপাশে হালকা অন্ধকার হয়ে আসছে। সূর্য প্রায় ডুবে গেছে। পশ্চিম আকাশে শুধু আছে শেষ বিকেলের রক্তিম আভা। পরিবেশটাও আজ কেমন যেন গুমট হয়ে আছে। আরশির মস্তিষ্কে এই মুহূর্তে এরকম পরিবেশটা ভৌতিক কোনো পরিবেশের থেকেও কম মনে হচ্ছে না। 2 হাতে নিজের চোখ কচলিয়ে বারবার চোখের পাপড়িগুলো ঝাপটিয়ে আবারও রৌদ্রের দিকে তাকালো। আরশি কাঁপা কাঁপা গলায় অস্পষ্টভাবে ডক্টর উচ্চারণ করে এক প্রকার দৌড়ে ছাদ থেকে চলে গেল। আরশির এমন প্রতিক্রিয়া দেখে রৌদ্র হতভম্ব হয়ে আছে। রৌদ্র এখন হাসা উচিত,
নাকি কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। রৌদ্র নিজের হাতে পায়ে একবার নজর বুলিয়ে নিল, ডান হাতে চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে আনমনে বলে উঠল, আমি কি ভূতের মতো দেখতে নাকি? এই মেয়ে এভাবে ভয়ে সবসময় পালিয়ে যায় কেন? অদ্ভুত। রৌদ্র গম্ভীরভাবে পা ফেলে ছাদ থেকে চলে আসলো। অন্যদিকে আরশি দ্রুত নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। বড় বড় করে শ্বাস নিচ্ছে আর বিড়বিড় করে বলে যাচ্ছে, উফ আল্লাহ, এই লোকটা সবসময় রাত বিরাতে আমার সামনে চলে আসে কিভাবে? এবারও কি আমার হ্যালুসিনেশন নাকি সত্যি সত্যি? আরশি মনে মনে নানান জল্পনা কল্পনা করে যাচ্ছে, কিন্তু মাথায় একবারের জন্য চিঠির মানুষটার কথা আসছে না। আচমকা আরশির ফোনের রিংটোন বেজে উঠল। আরশি ফোন হাতে নিয়ে ডক্টরের নাম দেখে রিসিভ করলো না। পরপর 3বার ফোন বেজে এখন থেমে গেল। 1 মিনিট যেতেই টুং করে মেসেজ টোন আরশির কানে এলো। ফোনের দিকে তাকিয়ে রৌদ্রের মেসেজ দেখে ওপেন করলো। 2 মিনিটের মধ্যে বারান্দায় আসুন মিস আরু, দেরি করলে আমি নিজেই চলে আসবো আপনার কাছে। রৌদ্রের এমন হুমকি স্বরূপ মেসেজ দেখে আরশি একটা শুকনো ঢোক গিলে দ্রুত পায়ে বারান্দায় চলে আসলো। ভয়ের তো চোখে বারবার নিচে রাস্তার দিকে তাকাচ্ছে। আরশির মনে হচ্ছে ডক্টর হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু এক পলকের জন্য ঘাড় বাঁকিয়ে পাশের বারান্দায় তাকাচ্ছে না। রৌদ্র 2 হাতে ভাঁজ করে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরশির কর্মকাণ্ড দেখে রৌদ্র আর না হেসে পারল না। মেয়েটা তো বোকা কেন? এত সহজে বিষয়টাই মাথায় ঢুকছে না কেন? রৌদ্র নিজের মনে মনে প্রশ্নগুলো করলো। গলা খেকিয়ে আরশির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। আরশি তার দিকে তাকাতে আরেক দফা চমকে উঠল। রৌদ্র শীতল চাহনিতে আরশির দিকে তাকিয়ে বলল, আপনি এত বোকা কেন মিস আরু? এত বড় মেয়ে হয়ে আপনি ভূতের ভয় পান কিভাবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরশির ভয় চলে গিয়ে এখন রাগের আগুন জ্বলে উঠল আরশির মাথায়। রাগে তেতে উঠে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি যখন তখন আমার সামনে আসেন কেন? আর প্রতিবারই কি এসব সাদা রঙে শার্ট পরে আসা লাগে নাকি? আর আপনি এই বারান্দায়? এতটুকু বলে আরশি থেমে গেল। কপাল কুঁচকে গভীরভাবে কিছু একটা ভেবে শান্ত গলায় বলল, আপনি আর চিঠির রৌদ্র কি একই মানুষ? রৌদ্র সোজা হয়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে বলল, প্রথমত সাদা শার্টের ব্যাপারটা সম্পূর্ণই কাকতালীয়, আর দ্বিতীয়ত আমি চিঠির মানুষ কিনা সেটা আমার বলার প্রয়োজন নেই, আপনারই বুঝে যাওয়া উচিত। কিন্তু আপনার এত বড় একটা মাথা যে এইটুকু একটা ব্যাপারকে বুঝে উঠতে পারছে না, সেটা আসলেই আপনার আর আমার দুজনের জন্য খুবই দুঃখজনক। আরশি বিস্মিত হয়ে বলল, এই পাখি আর নীল চিরকুটের মালিক আপনি? রৌদ্র মাথা নাড়িয়ে হ্যাঁ জানালে আরশি আবার জিজ্ঞেস করল, আপনি জানতেন আমি এই পাশের বারান্দা থেকে চিঠি লিখছি? রৌদ্র আগেরকার মতো এবারও মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরশি রৌদ্রের দিকে সন্দেহের দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি তাহলে ইচ্ছে করে এইসব চিঠির খেলা শুরু করেছেন? রৌদ্র রেলিংয়ের ওপর দিকটায় 2 হাত রেখে গম্ভীর মুখে বলল, আবার বোকাদের মতো কথা বলেন আপনি। যখন চিঠির আদান প্রদান শুরু হয়েছিল তখন তো আমরা একে অপরকে চিনতামই না, তাহলে আমি ইচ্ছে করে করব কিভাবে? আরশি 2 হাত ভাঁজ করে ভাবুক হয়ে বলল, তাহলে? রৌদ্র একটা ছোট্ট শ্বাস ফেলে শান্ত গলায় বলল, যেদিন বাসে আমাদের চুমু, মানে ওই অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে, ওই দিন আমার হসপিটাল এমার্জেন্সি ছিল, তাই তাড়াহুড়ো করে পাখিগুলো ভিতরে রেখে চলে গিয়েছিলাম, যার কারণে নির্বাণকে আসতে বলেছি। আর আপনাকে প্রথম চিঠিটা আমি না, নির্বাণই দিয়েছিল। আর সেকেন্ড টাইম যখন পা মস্কে যাওয়ার কারণে হসপিটালে এসেছিলেন, ওই দিনই বাসায় এসে আমি আপনাকে এই বারান্দায় দেখেছিলাম। সেদিন থেকে আপনি আমার চিঠির রুদ্রাণী, এইসব কিছুই কাকতালীয়ভাবে ঘটেছে। তাহলে এতদিন আমাকে বলেননি কেন? রৌদ্র সোজা হয়ে চুল ঠিক করতে করতে বলল, এখনই কি সব কিছু জানতে চাচ্ছেন নাকি মিস আরু? কিছু কিছু জিনিস আপাতত অজানা থাকুক, সব কিছু জেনে আগ্রহ কমে যাবে। তো আপনাকে চমকে দেওয়ার কথা ছিল, সেটা হয়ে গেছে, এখন রুমে যান। আরশি কিছুটা আগ্রহ নিয়ে বলল, কিন্তু? আরশির কথা বলার আগে রৌদ্র থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল, আর কোনো কথা না, রুমে যান মিস আরু। আরশি প্রচণ্ড রকম বিরক্ত হয়ে চোখ মুখ খিঁচে গাল ফুলে রুমে যেতে যেতে নিম্ন স্বরে দাঁতে দাঁত চেপে বলল, আজ তো এক অসভ্য ডাক্তার। আরশি কথাটা আসতে বললেও রৌদ্রর কানে তা স্পষ্ট ভেসে এসেছে। আরশি রুমে যেতে রৌদ্র একটা মুচকে হাসি দিল, ডান হাত পকেটে গুজে দিয়ে একটা নীল চিরকুট বের করলো। আরশির বারান্দায় ছুঁড়ে দিয়েই পাখিগুলোকে খাবার দিতে ব্যস্ত হয়ে পড়ল।
রৌদ্রের ঠোঁটের কোণে এখনো হাসি ফুটে আছে। অবশেষে রৌদ্র তার রুদ্রাণীকে চমকে দিল। প্রচণ্ডভাবেই চমকে দিয়েছে রৌদ্র। কাশফি, এই কাশফি। আরশি কাশফিয়ার রুমে যেতে যেতে অনবরত চেঁচিয়ে ডেকে চলছে কাশফিয়াকে। কাশফিয়া রুম থেকে বিরক্ত হয়ে ধমকে পড়ে উঠল, আরশি, ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? ডাকাত ঢুকেছে নাকি তোর রুমে, ফাজিল? আরশির কাশফিয়ার রুমের দরজা ঠাস করে খুলে ভিতরে এসে বলল, এর থেকে বড় কিছু হয়েছে রে কাশফি। আরশির বিছানায় এসে কাশফিয়ার পাশে বসল। কাশফিয়া ভুরু কুঁচকে আরশিকে জিজ্ঞেস করল, কেন, কি এমন হয়েছে যে তুই এত উত্তেজিত হয়ে আছিস? আরশি কাশফিয়ার মুখোমুখি হয়ে দুপা ভাঁজ করে বসল। অতিরিক্ত উত্তেজনা নিয়ে বলল, কাশফি, তুই জানিস চিঠির মানুষটাকে? কাশফিয়া বিরক্তি প্রকাশ করে বলল, আমি জানবো কিভাবে তোর চিঠির মানুষকে? চিঠির মানুষটার কেউ নয়, ডক্টর রৌদ্র। আরশির কথা শুনে কাশফিয়া চমকে উঠল। সোজা হয়ে বসে বিস্ময়ের সাথে বলল, আশু, তুই সত্যি বলছিস? আরশি দ্রুত মাথা ঝাঁকিয়ে হ্যাঁ জানালো। কাশফিয়া অতিমাত্রায় অবাক হয়ে বলল, কি? এটা কিন্তু কিভাবে সম্ভব? আর তুই জানলি কি করে? আরশি আজকের পুরো ঘটনা কাশফিয়াকে বিস্তারিত বলে দিল। আরশির কথাগুলো শেষ হতে কাশফিয়া কপাল কুঁচকে বিজ্ঞ মানুষের মতো বলল, ও তাহলে এই ব্যাপার। আরশি কাশফিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কটক্ষ গলায় বলল, তুই না ওই দিন বলেছিলি উনি আমার মনের ভুল, আমার হ্যালুসিনেশন হচ্ছে, এখন কি বলবি তুই? কাশফিয়া একটা বোকা হাসি দিয়ে সন্দিহান কণ্ঠে বলল, আমি কি জানতাম নাকি এত রহস্য লুকিয়ে আছে এসব চিঠির মধ্যে? আচ্ছা, সবই তো বুঝলাম, কিন্তু উনি যে তোকে জড়িয়ে ধরেছিলেন তখন তুই কিছু বলিসনি কেন? বাই এনি চান্স তুই কি ওনাকে পছন্দ করিস? কাশফিয়ার মুখে এমন কথা শুনে আরশি ভড়কে উঠল। অপ্রস্তুত হয়ে বলল, এসব কি আজে বাজে বলছিস তুই? কাশফিয়া কিছুক্ষণ আরশির দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, যাক, ভালোই হলো, চিঠির মানুষটা অন্য কেউ না, বরং রৌদ্র ভাই। ভালোর কি আছে এখানে? ভালো বলছি কারণ এতদিন তোর এই চিঠির মানুষটা নিয়ে একটু চিন্তায় ছিলাম। মানুষটা ভালো নাকি খারাপ এইসব ভাবতাম, কিন্তু এখন চিন্তামুক্ত হলাম। আরশি চোখ ছোট ছোট করে কাশফিয়ার দিকে তাকিয়ে বলল, ওনাকে কি তোর ভালো মানুষ বলে মনে হয়? উনি তো আস্তে একটা অসভ্য লোক। সবসময় আমার সাথে কেমন ভাব নিয়ে কথা বলে দেখেছিস? আজ পর্যন্ত মুখে একটু হাসি দেখেছি বলে আমার মনে হয় না। ওনার সাথে দুটো নাম বেশ মানায়, জানিস কি নাম? কাশফিয়া ভুরুকুসকে জিজ্ঞেস করলো, কি নাম? আরশি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর মুখে বলল, অ্যাংরি বার্ড আর অসভ্য ডাক্তার। এই নাম দুটোর সাথে ওনার ভয়ঙ্কর রকমের মিল আছে। আরশি নামগুলো বলে দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। আরশির কথা শুনে কাশফিয়া উচ্চস্বরে হেসে উঠল। হাসতে হাসতে বলল, নামগুলো অসাধারণ, তবে আমি একটা জিনিস সবসময় খেয়াল করেছি, তোর এই অসভ্য ডাক্তার তোকে একটু বেশি কেয়ার করে। আরশি দরজার কাছে এসে থমকে দাঁড়িয়ে গেল। পিছন ফিরে রাগান্বিত চোখে কাশফিয়ার দিকে তাকিয়ে আঙুল তুলে হুমকির সাথে বলল, এক হাত ভাঙা আছে, আর এক হাত ভাঙতে না চাইলে এইসব ফালতু কথা বলা বন্ধ কর। আরশি কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু কাশফিয়ার ঝংকার তোলা হাসির শব্দ এখনো আরশির কানে এসে বাড়ি খাচ্ছে। আরশি বিরক্ত হয়ে দ্রুত পায়ে নিজের রুমে চলে আসলো। রাত প্রায় 9টা। আরশি ডিনার করে বারান্দায় আসলো। বারান্দায় এসে মেঝেতে নীল চিরকুট দেখেই ভুরু কুঁচকে এলো। তার কৌতূহল নিয়ে চিরকুটটা হাতে নিয়ে মনে মনে বলল, এখন তো সব জেনেই গেছি, তবুও কেন চিঠি দিয়েছেন উনি? কিছুর বলার ইচ্ছে হলে তো সরাসরি বলতে পারেন। আরশি চিরকুটটা খুলে দেখল, প্রিয় রুদ্রাণী, জানি চিঠি দেখে অবাক হবেন, তাই বলে রাখছি চিঠির আদান প্রদানের আগের মতোই চলতে থাকবে। চিঠির মধ্যে আলাদা এক অনুভূতি আছে। এই যান্ত্রিক পৃথিবীতে চিঠির মাধ্যমে কথা বলাটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। কিছু কিছু কথা যেগুলো চিঠিতে পড়ে অনুভব করা যায়, তা হয়তো মুখে বলে অনুভব করা যায় না। নিজের অনুভূতি প্রকাশে সবথেকে সুন্দর একটা মাধ্যম চিঠি। কারণ মানুষ যখন চিঠি লেখে তখন তার মন মস্তিষ্কের সকল অনুভূতি ঘিরে থাকে শুধু সেই মানুষটার যার কাছে সে চিঠি লিখছে। আর একটা মানুষ শুধু তার কথা ভেবেই চিঠি পড়ে যায় যার কাছ থেকে সে চিঠি পেয়েছে। চিঠি মানে শুধু একটা রঙিন কাগজের টুকরো নয়, চিঠি হলো সুপ্ত অনুভূতির এক গভীর সাগর।
সে সাগরের একটু কাছে আসলেই অনুভূতির অতল গহ্বরে মানুষ তলিয়ে যায়। যেমনটা এই মুহূর্তে আপনি গভীরভাবে আমার ভাবনায় ডুবে আছেন। আমি একদম শিওর হয়ে বলছি, এই মুহূর্তে আপনার পুরো ভাবনার জগৎ জুড়ে শুধু আমি আছি। আর সেই চিঠির এই লাইনগুলো পড়েই হকচকে উঠল। পুরো চিঠি না পড়েই চিঠি নামিয়ে অস্থির হয়ে পাশের বারান্দায় তাকিয়ে তাড়াতাড়ি করে রুমে চলে আসলো। বিছানায় বসে বড় বড় করে কয়টা শ্বাস নিয়ে আবারও চিঠির দিকে নজর দিল। হাহা, আমি জানি আপনি এখন কিছুক্ষণের জন্য চিঠি পড়া থামিয়ে দিবেন। কিছু কি অনুভব করতে পেরেছেন নাকি রুদ্রাণী? থাক, অস্থির হয়ে পড়বেন না। আচ্ছা যাই হোক, পাখির নামটা তো এখনো ঠিক করলেন না। পাখিটা তো বিনা নামেই আছে এখনো। ইস, বেচারার পাখিটা কি নামে পরিচয় দিবে তার সঙ্গিনীকে বলুন তো। জলদি একটা নাম দিয়ে তাদের পরিচয় করাতে সাহায্য করুন। আপনার চিঠির অপেক্ষায় থাকব। বিশেষ দ্রষ্টব্য, কাল সকালে নিচে রাস্তা অপেক্ষা করব আপনার জন্য। একা একা না গিয়ে আমার সাথে ভার্সিটিতে যাবেন আপনি। ইতি, রৌদ্র। আরশিয়াস রৌদ্রের চিঠি পড়ে থ মেরে বসে আছে। আজকের চিঠি তার কাছে একদমই ভিন্ন মনে হচ্ছে। আরশির বুক ধুকপুক করছে, মনে হচ্ছে তার পাঁজর ভেঙে এখনই হার্ট বেরিয়ে এসে পড়বে। আরশি বুকে হাত দিয়ে ভয়ে উত্তেজিত হয়ে বলতে লাগলো, আল্লাহ, এই লোক এত কিছু জানে কিভাবে? উনি কি আমার উপর নজর রাখছে নাকি? এত নিশ্চিত হয়ে কিভাবে চিঠি লিখেছেন উনি? হঠাৎ করে চিঠি লেখার ধরন পাল্টে গেল কিভাবে? উফ, আমি মনে হচ্ছে এইসব ভাবতে ভাবতেই পাগল হয়ে যাব। আরশি কথাগুলো বলে ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। চিঠিটা পাশে রেখে একটা বালিশে মুখ গুজে দিল। সকালে ঘুম থেকে উঠে আরশি পাশে রৌদ্রের চিঠি দেখে ভুরুজোড়া কুঁচকে ফেলল। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে একটা লাল কাগজে চিঠি লিখে ফেলল। টেবিলের ওপর চিঠি রেখে দিয়ে কাশফিয়ার কাছে গেল। আশু, আজকে তুই ভার্সিটিতে যাবি? যদি যাস তাহলে বল, আমি আদ্রাফকে ফোন করে বলি তোকে নিয়ে যেতে। আরশি ডাইনিং টেবিলের কাছে এসে একটা চেয়ার টেনে বসে বলল, বুঝতে পারছি না যাব কি না। কাল রাতে উনি চিঠিতে লিখে দিয়েছেন উনি নাকি নিচে রাস্তায় আমার জন্য অপেক্ষা করবেন। ওনার সাথে ভার্সিটিতে যেতে বলেছেন। আমি কি করব এখন কাশফি? আরশির কথায় কাশফিয়া সন্দেহের দৃষ্টিতে তাকে বলল, কি করবি সেটা না হয় পরে বললাম, আগে তুই বল উনি উনি করে কার কথা বলছিস? মানুষটার নাম কি? আরশি ভয়ে ভরকে গিয়ে ধমক দিয়ে বলল, তুই তো ভালো করে জানিস আমি কার কথা বলছি। কাশফিয়া একটা দুষ্ট হাসি দিয়ে বলল, তা তো জানি, কিন্তু একদিনে উনি বানিয়ে ফেললি কিভাবে সেটাই তো জানি না। কাশফি! আরশি চেঁচিয়ে উঠতে কাশফিয়া হাসি থামিয়ে দিয়ে বলল, আরে রেগে যাচ্ছিস কেন? আচ্ছা আয় নাস্তা কর, দেরি হয়ে গেলে রৌদ্র ভাই অপেক্ষা করবে তো। আরশি সরু চোখে কাশফিয়ার দিকে তাকিয়ে বলল, ওনার প্রতি তোরা তো বিশ্বাস হলো কিভাবে যে আমাকে ওনার সাথে নির্দ্বিধায় যেতে বলছিস? কাশফিয়া শান্ত গলায় বলল, কিছু কিছু মানুষের সাথে অল্প সময় কাটালেই আপনা আপনি বিশ্বাস চলে আসে। লোকটা উপরে দিয়ে গম্ভীর হলেও কেন যেন মনে হচ্ছে উনি ভেতর দিয়ে একদমই তার উল্টো। আর তুই তো নিজেই কাল ওনার সাথে একা সময় কাটিয়ে আসলি। আমি জানি তুই ওনাকে ভরসা করিস। আরশি বিরক্ত হয়ে বলল, হইছে বোন, থাম এখন। জীবনে কখনো আমার এতটা প্রশংসা করেছিস বলে তো মনে হয় না। চুপচাপ নাস্তা কর। আরশি ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে টেবিলের ওপর থেকে চিঠিটা নিয়ে বারান্দায় চলে গেল। পাখিগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিঠিটা রৌদ্রের বারান্দায় ছুঁড়ে মারল। রুমে এসে সাইড ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। কাশফিয়াকে বলে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। নিচে এসে রৌদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে আরশি থমকে গেল। গোল গোল চোখে আরশির দিকে তাকিয়ে রৌদ্রর দিকে আসছে তাকিয়ে। আরশি সরু চোখে রৌদ্রর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে নিজের শরীরের দিকে তাকালো। রৌদ্র চোখে সানগ্লাস পরে নীল রঙের শার্টের হাতা কুনি পর্যন্ত ভাঁজ করে বেশ ভাব নিয়ে দাঁড়িয়ে আছে বাইকের সাথে। আরশি ধীর পায়ে রৌদ্রের সামনে এগিয়ে এসে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে রৌদ্রের শার্টের দিকে। রৌদ্র চোখের থেকে সানগ্লাস খুলে শান্ত গলায় বলল, বাহ, আপনিও দেখছি নীল রঙের ড্রেস পরেছেন মিস আরু। আরশি কোনো কিছু বলছে না, শুধু গোল গোল চোখে তাকিয়ে আছে। রৌদ্রর আরশির দিকে খানিকটা ঝুঁকে মুখোমুখি হয়ে বলল, কোনো বিশেষ কারণ আছে নাকি নীল রঙের ড্রেস পরার পেছনে? আরশি স্থির চোখে তাকিয়ে আছে রৌদ্রর চোখের দিকে।
বাদামি রঙের চোখে সূর্যের তীর্যক আলো পড়ায় চোখের লেন্সগুলো খুব মোহনীয় লাগছে। আরশি যেন কোনো ঘোরের মধ্যে চলে গেছে। রৌদ্র আরশির কপালে আস্তে একটা টোকা দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এভাবে দাঁড়িয়ে আছেন কেন মিস আরু? আরশি কিছুটা অপ্রস্তুত হয়ে চোখ ফিরিয়ে নিল, অন্যদিকে তাকে মনে মনে বলল, অদ্ভুত, একটা ছেলের চোখে এত সুন্দর হয় কি করে? কই, আমার চোখ এমন জলজল করে না কেন মুক্তোর মতো? সিসি, আমি এসব কি করছিলাম? কেমন করে তাকিয়েছিলাম ওনার দিকে, না জানি উনি কি ভাবছেন। রৌদ্রের এবারও প্রত্যুত্তরে কোনো জবাব না পেয়ে রেগে গেল। মৃদু স্বরে ধমক দিয়ে বলল, বোবার মতো চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? কি এত ভাবেন মনে মনে? ভাবনার জগৎ থেকে একটু বের হয়ে বাস্তবে ফিরে আসুন মিস আরু। আরশি ক্ষিপ্ত হয়ে ভুরু কুঁচকে ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি নীল রঙের শার্ট পরেছেন কেন আজ? রৌদ্র বাইকে বসে হেলমেট হাতে নিয়ে শান্ত গলায় বলল, ঠিক এই একই প্রশ্ন তো আমিও আপনাকে করতে পারি মিস আরু। আরশি আর কথা বাড়ালো না, মুখ গোমরা করে চুপচাপ দাঁড়িয়ে আছে। রৌদ্র আরশির দিকে হেলমেট এগিয়ে দিয়ে বলল, এভাবে দাঁড়িয়ে না থেকে হেলমেট পরে বাইকে উঠে বসুন, আপনার দেরি হয়ে যাচ্ছে। কি, আমি আপনার সাথে বাইকে করে যাব? আরশি চোখগুলো বড় বড় করে খানিকটা চেঁচিয়ে কথাটা জিজ্ঞেস করলো। রৌদ্র নির্লিপ্তভাবে বলল, না, বাইকে কেন বসবেন? আপনি তো আমার ঘাড়ে চড়ে যাবেন। আরশি তীক্ষ্ণতার সাথে বলল, আপনার মুখ থেকে কি এসব তিতা কথা ছাড়া আর কিছু বের হয় না? আপনি শুনতে চাইলে অনেক কিছুই বলতে পারি, যাই হোক তাড়াতাড়ি করুন। আরশি অবাক হয়ে হেলমেটের দিকে তাকিয়ে মিনমিনে বলল, আমি আসলে বাইকে চড়তে পারি না। আজ পর্যন্ত শুধুমাত্র একবার নীলের বাইকে উঠেছিলাম অল্প সময়ের জন্য। রৌদ্র আরশির কথায় চোখ মুখ শক্ত করে আরশির মাথায় হেলমেট পরিয়ে দিতে লাগলো। আরশি রৌদ্রের এমন কাজে লজ্জায় মাথা নিয়ে ফেলল। রৌদ্র শক্ত গলায় বলল, চুপচাপ বাইকে উঠে বসুন। কাছাকাছি বসতে অস্বস্তি লাগলে মাঝখানে ব্যাগ দিয়ে রেখে দিতে পারেন। আরশি রৌদ্রের কথা মতো চুপচাপ বসে পড়ল। রৌদ্র হেলমেট পরে বাইকে স্টার্ট দিয়ে বলল, আমার কাঁধ ধরে বসুন মিস আরু। আরশি ইতস্তত বোধ করলেও অবশেষে রৌদ্রের কাঁধে হাত রেখে বলল। ভার্সিটির কাছে পৌঁছে রৌদ্র বাইক থামানোর সাথে সাথেই আরশি হন্তদন্ত হয়ে নেমে পড়ল। রৌদ্র ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো, এত তাড়াহুড়ো করছেন কেন? আস্তে ধীরে নামুন। আপনার সাথে বাইকে করে আসতে দেখলে নীল ওরা আমাকে প্রশ্ন করতে করতে জ্বালিয়ে মারবে। আরশি কথাগুলো বলে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কেউ তাকে দেখছে কিনা। ক্লাস শেষ করে আমাকে একটা কল করে জানিয়ে দিবেন, আমি যদি ফ্রি থাকি তাহলে আপনাকে এসে নিয়ে যাব। আচ্ছা, আমি তাহলে এখন আসছি, সাবধানে থাকবেন। রৌদ্র কথাগুলো বলে আরশির কোনো কথার অপেক্ষা না করে বাইক নিয়ে চলে গেল। আরশি রৌদ্রের যাওয়ার দিকে তাকে মনে মনে বলল, অসভ্য লোক, আমাকে কিছু বলার সুযোগ দিল না। রৌদ্র মধ্য দুপুরের সময় নিজের কেবিনে বসে পকেট থেকে আরশির দেয়া চিঠিটা বের করলো। আসার সময় বারান্দায় চিঠি দেখে তাড়াতাড়ি করে পকেটে নিয়ে বেরিয়ে পড়েছিল। চিঠি খুলে পড়ার সুযোগ পায়নি। চিঠি পড়ার জন্য তার মনটা উসখুস করছিল, তাই এখন সময় পেয়েই চিঠি পড়তে লাগলো। প্রিয় রৌদ্র, পাখিদের কি আলাদা নাম লাগে নাকি পরিচয় হতে? আপনি এসব অদ্ভুত কথা কোথায় শুনেছেন? যাই হোক, আপনার পাখির জন্য খুব সুন্দর একটা নাম ভেবে রেখেছি। আগের ময়না পাখিটার নাম যেহেতু আমার নামে রাখা, আরু নামটা কেন রেখেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন। তাই এই নতুন পাখিটার নাম তো আপনার নামেই রাখা উচিত। অনেক ভেবেচিন্তে দেখলাম আপনার সাথে এংরি বার্ড নামটা বেশ মানায়, তাই এই পাখির নামটা এংরি বার্ডই রাখা ঠিক হবে। আপনার ভালো না লাগলেও কিছু করার নেই, আজ থেকে ময়না পাখি নাম এংরি বার্ডই ফাইনাল। বিশেষ দ্রষ্টব্য, আপনাকে মাঝে মাঝে আমার ভূত মনে হয়। আপনার জন্য আমি নিজের রুমে একা একা থেকেও শান্তি পাই না। মনে হয় এই বুঝি আপনি অদৃশ্য মানব হয়ে আমার উপর নজর রাখছেন। সত্যি করে বলুন তো, আমি কখন কি ভাবি না ভাবি সেটা আপনি কি করে জানেন? ইতি রুদ্রাণী। আরশির চিঠিটা পড়ে রৌদ্র আনমনে হেসে দিল। রৌদ্র চিঠির দিকে এক নজরে তাকে মুচকি মুচকি হেসে যাচ্ছে, তবে তার খেয়াল নেই তার এই হাসি অন্য একজনও দেখে যাচ্ছে। খুব মনোযোগ দিয়ে রৌদ্রের হাসি দেখে যাচ্ছে কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা মানুষটা। ভাই, তুমি হাসতেছ কেন? তোমার হাতে কিসের কাগজ এটা? দেখি আমার কাছে দাও তো আমি দেখি। নির্বাণ কথাগুলো বলে রৌদ্রের চেয়ারের দিকে দ্রুত পায়ে এগিয়ে আসতে লাগলো। আচমকা নির্বাণকে এখানে দেখে রৌদ্র হকচকে উঠল।
নির্বাণ রৌদ্রের হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিয়ে যাবে তার আগে রৌদ্র বিদ্যুতের গতিতে চিঠিটা ডান হাতে নিয়ে দূরে সরিয়ে দিল। নির্বাণ টেবিলের ওপর ঝুঁকে রৌদ্রের ডান হাত থেকে চিঠিটা নিতে গেলে রৌদ্র চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। চিঠিটা সুন্দর করে ভাঁজ করে তৎক্ষণাৎ পকেটে রেখে দিল। নির্বাণ টেবিলের ওপর ঝুঁকে দু হাতে ভর দিয়ে হতাশে বলল, ভাই দেখি না ওটা কিসের কাগজ ছিল? কি এমন ছিল যে তুমি ওটার দিকে তাকিয়ে হাসছিলে? রৌদ্র নির্বাণের কাছে এসে পিঠে একটা থাপ্পড় দিয়ে গম্ভীর গলায় বলল, সোজা হয়ে দাঁড়া, আমার টেবিল অগোছালো করছিস কেন? নির্বাণ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কিন্তু কাগজটা। নির্বাণের কথার মাঝেই রৌদ্র স্বাভাবিক হয়ে বলল, ওটা একটা রোগীর প্রেসক্রিপশন ছিল, আর কিছু না। নির্বাণ সরু চোখে তাকিয়ে সন্দেহের গলায় বলল, প্রেসক্রিপশন লাল রঙের কাগজে হয় নাকি? আচ্ছা ধরে নিলাম ওইটা প্রেসক্রিপশন ছিল, কিন্তু তুমি প্রেসক্রিপশন পড়ে পড়ে হাসছিলে কেন? মানুষ প্রেসক্রিপশন পড়ে হাসে? তুমি কি কখনো দেখেছ? আমি তো কখনো দেখি নাই। রৌদ্র নির্বাণের কথা শুনে ভড়কে গেল, আমতা আমতা করে বলল, আমি অন্য কথা ভেবে হাসছিলাম। তোমাকে তো কখনো জোকস শুনে হাসাতে দেখলাম না, আজ কি না বিনা কারণে হাসছো? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না আমার। নির্বাণ অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে থেকে কথাগুলো বলল। রৌদ্র নির্বাণের কথা শুনে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, নির্বাণ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। বেশি কথা না বলে এখানে কেন এসেছিস তা বল। নির্বাণ রৌদ্রের সামনের চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, আম্মু তোমার জন্য লাঞ্চ পাঠিয়েছে, তাই নিয়ে আসলাম। আচ্ছা কাশফির প্লাস্টার খুলবে কবে আসু? আরশির ফ্রেন্ডরা সবাই বসে আড্ডা দিচ্ছিল, তার মাঝে আদ্রাফ হুট করে আরশিকে কাশফিয়ার কথা জিজ্ঞেস করে বসল। নীলা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রাফের দিকে। আদ্রাফের চোখে কাশফির প্রতি ভালোবাসা স্পষ্ট দেখতে পাচ্ছে নীলা। কাশফিকে আজ না দেখে হয়তো আদ্রাফ অস্থির হয়ে পড়েছে, কিছুদিনের মধ্যে হসপিটালে নিয়ে যাব। আরশির কথায় আদ্রাফ কিছুটা মলিন মুখে বলল, কাশফিকে ছাড়া আমাদের আড্ডা ঠিক জমছে না আজ। নীল আদ্রাফের কাঁধে হাত রেখে সায় বলল, ঠিক বলেছিস দোস্ত, আমাদের ফ্রেন্ড সার্কেলটাই এমন, একজনকে ছাড়া পুরো ফ্রেন্ড সার্কেলটাই ফাঁকা ফাঁকা মনে হয়। আদ্রাফ মলিন মুখে একটা হাসি দিল। আদ্রাফের মলিন মুখ দেখে নীলার চোখ ছলছল করে উঠল। চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই সবার আড়ালে চোখের পানি মুছে ফেলল। নীলার চোখের পানি সবার চোখ এড়িয়ে গেলেও একজনের চোখ এড়িয়ে যেতে পারেনি। তোর ভালোবাসা পাওয়ার মতো সৌভাগ্য হয়তো আমার কখনো হবে না আদ্রাফ। খুব বেশি কি ক্ষতি হয়ে যেত আমার ভালোবাসা একটু বোঝার চেষ্টা করলে? আমি মুখে কিছু বলিনি, তাই বলে কি তুই একটু বুঝতে পারলি না আদ্রাফ? নীলা আদ্রাফের দিকে তাকিয়ে মনে মনে কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আর সে আদ্রাফ আর নীলের সাথে কথা বলার মাঝে নীলাকে চুপ করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কিরে নীলু, তুই চুপ করে আছিস কেন? আরশির কথায় নীলার ঘোর কাটল। নীলা আরশির দিকে তাকে একটা কৃত্রিম হাসিতে বলল, কই না তো আসো। মিস আরু? জি বলুন ডক্টর। এতক্ষণে নিশ্চয়ই আপনার ক্লাস শেষ হয়েছে? রৌদ্রের এমন গম্ভীর গলা শুনে আরশি নিম্ন স্বরে ছোট্ট করে উত্তর দিল, আপনাকে বলেছিলাম ক্লাস শেষ করার পর আমাকে কল করতে, আপনি করেছেন? আরশি এতক্ষণ যাবত ফ্রেন্ডদের সাথে আড্ডা দেয়ায় রৌদ্রকে কল করতে একদমই ভুলে গিয়েছিল। আর তাদের আড্ডার মাঝেই রৌদ্র কল দিয়ে বসল। এই মুহূর্তে রৌদ্রর রাগী কণ্ঠ শুনে মনে হচ্ছে আরশি খুব বড় ভুল করে ফেলেছে। আরশি ভয়ে মিনমিন করে বলল, আসলে আমি ভুলে গিয়েছিলাম, ফ্রেন্ডদের সাথে অনেকদিন পর ভার্সিটিতে এসেছি তো তাই আর কি। আরশির কথা বলার মাঝেই নীল আরশির কাছে এগিয়ে এসে বলল, আশু তুই এখানে কি করছিস, চল, ওরা বসে আছে। আরশি ইশারায় নীলকে চুপ থাকতে বলায় নীল আর কোনো কথা বলেনি। রৌদ্র ফোনের অপর প্রান্ত থেকে নীলের কণ্ঠ শুনে খানিকটা রেগে গেল। রৌদ্র বিনা কারণে নীলকে সহ্য করতে পারে না। আরশির মুখে নীল নামটা বেশি শুনে কেন যেন তার মনে নীলের প্রতি বিরক্তিভাব এসে পড়েছে। রৌদ্র রাগান্বিত হয়ে শক্ত গলায় বলল, মিস আরু, আমি আর 15 মিনিটের মধ্যে আসছি আপনাকে নিতে, অপেক্ষা করুন। আরশি কিছু বলার আগে রৌদ্র ফোন কেটে দিল। আরশি কান থেকে ফোন নামিয়ে ভুরু কুঁচকে ফোনের দিকে তাকিয়ে আছে। আজকেও আমাকে কিছু বলার সুযোগ দিল না, বুঝি না সবসময় আমার সাথে এমন করে কেন এই লোকটা। কিরে আশু, কি ভাবছিস? নীলের ডাকে আরশি নিজের ভাবনা থেকে বেরিয়ে আসলো। নীলের দিকে তাকিয়ে বলল, কিছু না রে নীল, অনেক দেরি হয়ে গেছে, আমার যেতে হবে। কাশফিও হয়তো বাসায় একা একা বিরক্ত হচ্ছে।
আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই কি একা একা যেতে পারবি? আরশি আদ্রাফের কাছে এগিয়ে যেতে বলল। পারবো। তোরা সবাই থাক, আমি গেলাম। আদ্রাফ আর নীলা মাথা তুলে আরশির দিকে তাকালো। নীলা বেঞ্চি থেকে উঠে আরশির বাসায় দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, তুই একা যাবি? আসো। নীলু, আমাকে নিয়ে চিন্তা করিস না তো, আমি ছোট বাচ্চা না যে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে। নীল আর চোখে আরশির দিকে তাকে মিনমিন করে বলল, তুই বাচ্চা না, তবে বাচ্চাদের থেকে বেশি বেপরোয়া। আরশি নীলের দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করতেই নীল চুপসে গেল। আরশি সবাইকে কোনো রকম বুঝিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলো। সামনে তাকিয়ে রাস্তার ডান পাশে রৌদ্রকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল। হেলমেট হাতে নিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে রৌদ্র। আরশি রৌদ্রের কাছে এসে ভুরু বাঁকিয়ে তাকালো। রৌদ্র কোনো কথা না বলে আরশির দিকে হেলমেট এগিয়ে দিল। চোখের ইশারায় আরশিকে বাইকে উঠে বসতে বললেই রুদ্র হেলমেট পরে বাইকে স্টার্ট দেয়। আরশি রুদ্রের এমন ব্যবহারে কিছুটা অবাক হলেও তা প্রকাশ করল না। চুপচাপ বাইকে বসে পরে সারা রাস্তায় কেউ কারোর সাথে কথা বলেনি আজ। প্রিয় রুদ্রাণী, আপনি তো দেখে আসলে খুব মাথামোটা একটা মেয়ে। নাম রাখার ক্ষেত্রে আপনার বিন্দু পরিমাণ জ্ঞান আছে বলে মনে হচ্ছে না। এংরি বার্ড, এটা কি ধরনের নাম? আপনাকে আপনার এংরি বার্ডের মতো মনে হয় আমাকে? আপনার মাথায় যে আসলে কিছু নেই তার প্রমাণ পেয়ে গেলাম। যাই হোক, আপনার দেয়া নামটাই মেনে নিলাম। ময়না পাখির নাম আরু রেখেছিলাম আপনার নামে। যেদিন আপনাকে প্রথম চিঠির মানুষ হিসেবে পেয়েছিলাম ঠিক সেদিনই পাখিটা কিনেছিলাম, তাই আপনার নাম রেখে দিয়েছি। তবে আপনার মানতে হবে নামটা কিন্তু খুব সুন্দর রেখেছি। বিশেষ দ্রষ্টব্য, আপনি কখন কি ভাবছেন, আপনার মনে কখন কি চলছে সেটা জানার জন্য আমাকে অদৃশ্য মানব বা ভূত হওয়ার প্রয়োজন নেই। আমি কিভাবে আপনার সব কিছু থেকে বুঝে যাই সেটা না হয় এখন অজানা থাকুক, সঠিক সময় হলেই বলে দিব। ইতি রৌদ্র।